আজকের এই আনন্দ মেলার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহসঙ্গী যারা সামনে বসে আছে, তারা উপরে জায়গা কম দেখে অনেকে ওঠানো হয় না, সেই জন্য কেউ মনে কষ্ট নেবেন না। সফরসঙ্গী, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, এখানে সাটুরিয়া থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ, সবচেয়ে যারা আমার এখানে সামনে বসে আছে এই বড়াই ইউনিয়নের সর্বস্তর নেতাকর্মীবৃন্দ এবং এলাকাবাসী, আমার মা বোনেরা, আমার সন্তান তুল্য কন্যারা, সবাইকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ বক্তৃতা শুনতে শুনতে আমার মনে হয় সবাই টায়ার্ড হয়ে গেছে। আমার কথা শোনার মতো ধৈর্য কি আছে সবার? আমি বেশি কথা বলবো না। আমার বক্তব্যের শুরুতে আজকে আমাকে শ্রদ্ধা করে স্মরণ করতে হচ্ছে তাদেরকে যারা এই স্বাধীনতাটাকে এনে দেওয়ার জন্য রক্ত দিয়েছে। সেই সাইদ, সেই মুগ্ধ, সেই ওয়াসিমের মতো আমার এই সাটুরিয়ার শিবালয় ছেলে যারা আছে, রফিক, সাদ, যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতাটা এসেছে, অনেক মার বুক খালি হয়ে গিয়েছে। বিগত 17 বছর বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, ফেরারি হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছে। অনেক মার ঘরে সন্তান ফিরে আসে নাই, ঘরে সন্তানরা ঘুমাতে পারে নাই, স্ত্রীরা স্বামীর জন্য অপেক্ষায় ছিল কখনো ঘরে ফিরবে। 17টা বছর ধরে কিন্তু ছেলেপিলেরা, বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক আছে, শ্রমিক দল আছে, তারা কিন্তু ঘরে থাকতে পারে না, তারা রাস্তাঘাটে বন জঙ্গলে ঘুরে বেরিয়েছে। অসহনীয় অবস্থার মধ্যে সবাই দিন পার করেছে। সেই কথাগুলি আমাদের ভুলে গেলে চলবে না। এই হাসিনা খুনি সরকারের দুঃশাসনের কথা আমাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে। আমরা যদি আমাদের এই ইতিহাস ভুলে যাই তাহলে আমরা সামনে আগাতে পারবো না। আমাদের এখানে যারা মুরব্বিয়ান আছেন তারা বিগত তারা কিন্তু অনেক শুরুতে রাজনীতি করে আসছে, দেখেছে, কিন্তু এই হাসিনা সরকারের, এই খুনি সরকারের রাজনীতিতে তারা দেখেছে যদি কম্পেয়ার করতে হয় বিগত সময় বিরোধীর সাথে, এই সরকারের মতো এরকম কি বলবো নৃশংস সরকার বলতে কোনো কিছুই ছিল না। যা পিশাচ বলা হয়, পিশাচের চেয়েও তারা জঘন্যতম অবস্থায় এই সরকার, এই হাসিনা সরকার ছিল। সেই পিশাচ সরকারকে যাতে কোনোভাবে এই সরকারের সাথে জড়িত ছিল, আওয়ামী সরকারের সাথে যারা জড়িত ছিল, তারা যেন কোনোভাবে এখানে স্থান না পায়, সেটা আপনাদের দেখতে হবে, সেখানে আপনাদের দেখতে হবে। অনেকে বলে যে আপা ওনার সাথে আওয়ামী লীগের লোক ঘুরতেছে, কেন কথা আসবে? আপনারা কি সবকিছু ভুলে গিয়েছেন? তাহলে ভুলে যদি না যান, তাহলে আপনারা যদি দেখেন কেউ সাথে আওয়ামী লীগ ঘুরতেছে, তাকে ধরেন না কেন, তাকে জিজ্ঞাসা করেন না কেন? আমার কাছে নালিশ করার আগে আপনাদের জিজ্ঞাসা করতে হবে আওয়ামী লীগের লোক তোমার পাশে থাকে কিভাবে, তোমার পাশে বসে কিভাবে, আগে নিজেরা জিজ্ঞাসা করেন, আগে নিজেদের জিজ্ঞাসা করতে, নিজেদের বিবেকে জিজ্ঞাসা করেন আমি যে কাজটা করতেছি আমি কি ঠিক করতেছি কিনা, এটা আগে নিজেকে বুঝতে হবে, তারপর আমার কাছে নালিশ দেবেন। আমি যদি আমি তখনই খুশি হব যখন আমি শুনবো যে আপা এই আমি লিখলে আমি ঢুকতে দেই নেই, আমি ওকে আমি বলবো না কারো আঘাত দরকার, কিন্তু আমার এমন শক্তি থাকতে হবে, আমার এমন সাহস থাকবে, আমাকে দেখে ও ভয় পাবে, যা ও ঢোকার চেষ্টা করতে পারবে না। এইভাবে নিজেদের করতে হবে, তখনই আমি বুঝবো যে না আমার এলাকাবাসী, আমার সন্তানরা সঠিক কাজ করেছে। এটা আমাদের নিজেদের বুঝতে হবে, নিজেদের জানতে হবে। আমরা কিন্তু এখনো কোনো স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাইনি। আমরা এখন আপনাদের যে সমস্যাগুলি নিয়ে আলাপ করছেন, আমরা কিন্তু এখনো সেটা সমাধান করতে পারবো না। আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে কখন? যখন আমরা ভোটের মাধ্যমে একজন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো। এটা তো আপনারা সবাই বুঝেন।
কোনো সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সংস্কার করা সম্ভব, কিন্তু সরকার গঠন না হলে কোনো কাজ পরিপূর্ণভাবে সমাধান হবে না। এটা আপনাদের সবাইকে বুঝতে হবে। আমরা শুধু আমাদের নিজেদের কথাও যদি চিন্তা করি, দলের কথা বাদ দিলাম, আজকে আমি যদি চাই যে আমি সুস্থভাবে বেঁচে থাকবো, আমার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়বো, আমরা যেন রাত্রে সুন্দর ভালো মতন শান্তিতে ঘুমাতে পারি, নিজের কথাও যদি আমরা চিন্তা করি, তাহলেও কিন্তু আমাদের কি কাজ করতে হবে? আমাদের এই ধানের শীষকে আনতে হবে। জনগণের সরকার এই ধানের শীষ। বিগত সময় আপনারা দেখেছেন যত উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা সেক্টরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে কিন্তু উন্নয়ন এসেছে। সেই সেক্টরকেই কিন্তু এই আওয়ামী সরকার কাজ করে গেছে। তারা এত উন্নয়নের কথা বলে। আজকে আমি যখন প্রত্যেকটা এই মানিকগঞ্জের প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি, আমি তো কোথাও উন্নয়ন দেখছি না। এই যে এখানে কিছু দূর আসার পথে রাস্তার অবস্থা যা দেখলাম, এই রাস্তাও তো ঠিক হলো। আন্ডারপাস দিয়ে যেটা আসা হচ্ছে, এতদিনে তো 17-15 বছর এই ব্রিজটা হয়ে যাওয়ার কথা ছিল। ব্রিজ হলো না কেন? সে টাকা কই গেছে? টাকা তো আসছে, কিন্তু সে টাকা তো নাই। কি উন্নয়ন হয়েছে 15 বছর? শুধু আমি যদি আমার মানিকগঞ্জটাকে দেখি, সেখানে দেখছি যে সেখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে না। সেই ক্ষেত্রে তো সারা বাংলাদেশের কথা আমি বাদই দিলাম। আজকে আমার ওইখানে আপনার গিলন্ডতে যেখানে যান, বেতার বাজারের সামনে তো দেখেছেন যে কি অবস্থা রাস্তা। সেই রাস্তাও 15 বছরে ঠিক হয় নাই। এই সরকার কিভাবে দেশটা শেষ করে দিয়েছে আপনারা এখন দেখছেন যে অর্থনীতির অবস্থা কিভাবে চলে গিয়েছে। এই অর্থনীতিকে অবস্থা যদি চাঙ্গা না হয়, তাহলে কিন্তু আমরা কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। এই জনগণের কথা চিন্তা করে, দেশের অর্থনীতির কথা চিন্তা করে কিন্তু আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। সেই 31 দফার মধ্যে কিন্তু প্রত্যেকটা দফার মধ্যে একটা কথাই জনগণের উন্নয়নের কথা লেখা আছে। সেখানে তরুণ সমাজ যে ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার কথা আছে, যুবক যারা আছে তারা চাকরি, যাদের কর্মসংস্থান, যারা পড়াশোনার পরে পাশাপাশি যারা চাকরিতে যেতে পারে, তাদের একটা আয় রোজগারের ব্যবস্থা, সেই কথা লেখা আছে। এখানে আইনজীবী যারা আছেন তারাও দেখেছেন যে সেখানে আইনের যাতে সুশাসন আসে, সেই ব্যাপারেও কিন্তু জনাব তারেক রহমান কথা বলেছে। প্রত্যেকটা ব্যাপারে কিন্তু উনি কথা বলেছেন, জনগণের কথা। এই যেখানে আমার মা বোন এখানে বসে আছে, আপনাদের কথাও কিন্তু উনি বলেছেন। আপনাদের কথা বলেছেন, আপনারা কিভাবে আপনাদের মা সম্মান নিয়ে বেঁচে থাকবে সেটা নিয়ে কথা বলেছে। আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ করার কথা বলেছে। এই যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে, আপনারা দেখেছেন পড়াশোনার মধ্যে মানে যে পড়াশোনা করে আমরা উপরের দিকে উঠতে পারবো, সেই পড়াশোনার ভিত্তিটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই পড়াশোনার ভিত্তিটাও নষ্ট হয়ে গেছে। সেই পড়াশোনা, সেই শিক্ষা প্রতিষ্ঠান যাতে পড়াশোনার ভিত্তিটা, বেসটা যাতে সুন্দর হয়, যাতে আমার সন্তানরা যাতে শুরু থেকে প্রাইমারি স্কুল থেকে যাতে ওরা ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই দিকেও কিন্তু জনাব তারেক রহমান দৃষ্টি রেখেছেন এবং সেইভাবে কিন্তু কাজ করার পরামর্শ দিয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, আমরা আমাদের জন্য যে নেতা সারাক্ষণ আমাদের কথাই চিন্তা করছে এবং সে প্রত্যেকটা তার দফার মধ্যে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করছে, এটা কার প্রতিচ্ছবি? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি কিন্তু আপনারা তার দিকে তাকালে, জনাব তারেক রহমানের মুখের দিকে যখন তাকাবেন তখন মনে করবেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিকে তাকাচ্ছেন। তার সমস্ত চিন্তা ধারা, সে উপযুক্ত উত্তরসূরি হিসাবে জনাব তারেক রহমান কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আরো ভালোভাবে সেটা নিচ্ছেন। তাকে দেখবেন সে তৃণমূলে, আমাদের সাথে কথা না বললেও সে কিন্তু তৃণমূলের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সাথে কথা বলেছে। এখানে তৃণমূলের সভাপতি সেক্রেটারি আছেন,
তাদের জিজ্ঞাসা করলে আপনি পাবেন, যখন আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটা সময় উনি তাদের সাথে কথা বলেছেন যে আপনাদের নেত্রীকে আপনাদের সাথে যোগাযোগ করে কিনা, এটাও কিন্তু আমি যে আপনাদের জন্য কাজ করি কিনা সেটাও কিন্তু জিজ্ঞাসা করেছে। আপনি দেখেন যে একজন নেতা সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেছে, যে ধানের শীষের জন্য চিন্তা করেছে, তা আমরা তার কাছে যাব না, কার কাছে যাব? আমরা তো তারই শরীর হয়ে কাজ করব, তার কর্মী হয়ে কাজ করব। আমরা কিন্তু কেউ নেতা না, আমরা সবাই জনাব তারেক রহমানের কর্মী হয়ে কাজ করব এবং তার বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে আবার এই মানিকগঞ্জের ধানের শীষকে ফিরিয়ে আনবে। বিগত 15 বছরে বিনা ভোটে ধানের শীষকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো ভোটের ফিরে যায় না, ভোট হয় না, বিনা ভোটে ধান। আজকে তখনও যদি ভোট হতো এই ধানের শীষই কিন্তু থাকতো। সেই বিনা ভোটে দামি নির্বাচন করে ধানের শীষকে কি করেছে, ফেলে দিয়েছে। কিন্তু এখন আমাদের কি দায়িত্ব? এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই যে শহীদদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, আমাদের কি দায়িত্ব? আমাদের নৈতিক দায়িত্ব এই মুহূর্ত থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক হয়ে ধানের শীষের জন্য কাজ করব। আমার এই কথার সাথে আপনারা কি একমত আছেন? আমাদের ঐক্যের বিকল্প নেই। আমরা এখন কোনো ঝগড়াঝাটি দ্বন্দ্বতে যাব না। আমার এখানে এসে খুব ভালো লাগছে যে আপনারা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখান থেকে তো প্রমাণ হয় আপনারা ধানের শীষকে কত ভালোবাসেন। আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন। আমি চাই এই ভালোবাসাটাকে আরো গভীর করতে হবে, গভীর থেকে গভীরতা হতে হবে, হৃদয়ের মধ্যে থাকতে হবে। আমরা একে অপরের বন্ধু হয়ে কাজ করব, আমরা একে অপরের সঙ্গী হয়ে কাজ করব, কারণ আমরা চাই আবার ধানের শীষ ফিরে আসুক। কিনা মুরব্বী, আপনি চান না ধানের শীষ আসুক? মা বোনরা চান না ধানের শীষ আসুক? মা বোনরা তো ধানের শীষকে বেশি ভালোবাসে। সেই মা বোনদের অনেক দায়িত্ব এখন, যে মা বোনের জন্য আমার নেতা জনাব তারেক রহমান প্রতিটা মুহূর্ত চিন্তা করছেন আপনাদের সন্তানদের জন্য, আপনাদের ভাতা, আপনারা যাতে আপনাদের সেই ভাতাগুলি যেন ঠিক মতন পান। এখন অনেক সময় দেখা এখানে যে বিগত সময় যারা শুধু আওয়ামী লীগ করেছে তারা কি পেয়েছে, সমস্ত ভাতাগুলি তাদের পক্ষে গিয়েছে। আমার একটা এলাকার দরিদ্র কোনো লোক সেই ভাতা পায় নাই। আমরা পরবর্তী সময় সরকার গঠন হলে আমরা প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে আমার দলের লোকজন আছে যারা প্রকৃতপক্ষে দরিদ্র, তাদেরই কাছে আমরা সেই ভাতা পৌঁছে দিব। এবং যারা আপনারা দেখেছেন বিগত সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়াটা কি করে দিয়েছিল, ফ্রি করে দিয়েছিল না? সেইটাও কিন্তু আবার ফিরে আসবে, সমস্ত কিছু ফিরে আসবে শুধুমাত্র এই ধানের শীষের কারণে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষের জন্য কাজ করতে হবে, আমার নেতার জন্য কাজ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য আমাদের কাজ করতে হবে। এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাতি দল, কৃষক দল সহ মূল দল যারা আছেন, সর্বোপরি এলাকাবাসী সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই মানিকগঞ্জে ধানের শীষকে ফিরিয়ে আনব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করব। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। অনেক দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদের কথা শুনেছেন, তাই আমার ব্যক্তিগত এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিছুক্ষণ আগে আমার এখানে গোপালপুর স্কুলের প্রধান শিক্ষক জসিম যে কথাটা বলবো, যে আপনি একটা স্কুল থেকে চিন্তা করেন, স্কুল তো সবার জন্য, এখানে আওয়ামী লীগের সন্তানরা পড়াশোনা করেছে না, সেই স্কুলেও তারা কিভাবে এই দলবাজি করেছে।
এই স্কুলটা আমার বাবা উদ্বোধন করেছিল বলে সেখানে কোনো কিছু অনুদান দেওয়া হয়নি। এটা কি একটা মানুষের কাজ করছে? সত্যিকারের দেশপ্রেমের কাজ হয়েছে? যারা সত্যিকারের দেশপ্রেম আছে, দেশপ্রেমিক যারা, দলপ্রেমিক যারা, তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, তারা জনগণকে ঠকাতে পারে না। যে কাজ বিএনপি করে না, বিএনপি জনগণের কাজ, জনগণের কল্যাণের জন্য কাজ করে। তাই এই স্কুলটা তো যে পর্যায়ে আছে, আমি ব্যক্তিগতভাবে যতটুকু করা সম্ভব আমি করতে পারবো, কিন্তু বিশালভাবে তো আমার পক্ষে করা সম্ভব হবে না, কারণ একটা প্রতিষ্ঠানের অনেক কিছু দরকার হয়। আপনারা দোয়া করে আমরা যাতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। এই স্কুল, এই প্রথমে এই স্কুলটাকে আগে ধরবো, সাটুরিয়া থানার এই গোপালপুর স্কুলটাকে প্রথমে ধরা হবে, এটার উন্নয়নের কাজ প্রথমে ধরা হবে। আপনারা শুধু দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আমি তো আপনাদের জন্য এসেছি, আপনারা আমার বাবাকে দেখেছেন যে আমার বাবা প্রতিটা মুহূর্ত এলাকার মানুষের জন্য কাজ করে দিয়েছে। আমি এই যে এত কিছু হয়েছে, এখানে 1 লাখ টাকা দিয়েছে, আমার বাবা কিন্তু কোনোদিন আমাদের কাছে যেয়ে বলতেন না। আমি যখন এখন বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই, তখন শুনি আমার বাবা কত টাকা সবার জন্য দিয়েছে, কি কি কাজ করছে। আমার বাবা যা করতে আমাকে বলছেন, তুমি এক হাত দিয়ে দান করবা, আরেক হাত যেন কেউ না জানতে পারে। ওই সিস্টেমে আমরা কাজ করি। আজকে যখন এখানে এসেছি, যেখানে যাই সেখানে দেখি যে আমার বাবা অনেক কাজ করে দিয়েছে। আপনারা দোয়া করবেন, আমার বাবা আপনাদের জন্য আমাকে রেখে গেছেন আপনাদের কাছে, আমি যেন আমার বাবার এই অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে পারি। আর আমার বাবা যে শ্রদ্ধা, যে ভালোবাসা পেয়েছেন, আমি যেন আপনাদের কাছে সেই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের কাছে বিশাল আকারে আবার যেন এই ধানের শীষ নিয়ে আমার জন্য আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার এই অনুষ্ঠানের আয়োজক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আশা করি আজকে যে মিলন মেলা হয়েছে, এই মিলন মেলাটা যেন সবাই ধরে থাকে, এটা যেন অনুষ্ঠানে পরে এই বন্ধনটা যেন নষ্ট না হয়ে যায়, এই বন্ধনটা ধরে রাখতে হবে সবাইকে।